তাজু ভাই ভাইরাল হয়েছে আমাদের সাংবাদিকতার ফেইলিউরের কারণে। আবার তাজু ভাই সে নিজেও বলছেন যে আমি ভাই সাংবাদিক না। বলছে কেন জানেন? বড় প্রাতিষ্ঠানিক সাংবাদিকতার ভয়ে। যেই দানব আমরা তৈরি করে ফেলেছি যে অমুক প্রতিষ্ঠানের সাংবাদিক, মানে বিশাল একটা সে হেনা তেনা, তার কথায় অনেক কিছু নড়ে চড়ে বসে এবং সে নড়ে চড়ে বসার ভয় থেকে সে ভয়ের ভাতা নেয় এবং সেই ভয়ের ভাতাযুক্ত সাংবাদিক বাংলাদেশে এখন অগণিত। ঢাকা শহরে আপনি একটা সরল সাংবাদিকতা, তাজু ভাই যে সরল সাংবাদিকতা উপস্থাপন করলেন, তার আপনার ভালো লাগছে না, কারণ ও আপনার মতো ভালো জামা কাপড় পরে না, মানে বেটে খাটো মোটাক মতো, মানে শহুরে ব্যাপারটা হয় না, খুব বেশি শিক্ষা দীক্ষায় উন্নত না, এবং তার নিজস্ব কাজকর্মে কিছুটা সার্কাজের মধ্যে পেয়েছেন। এই সব মিলাই আপনি ফ্রিল্যান্সিং যে সাংবাদিকতা, কমিউনিটি যে জার্নালিজম, এটাকে আপনি প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে পারেন নাই, সেই দায় নিয়ে কথা বলছেন না, তাজু ভাইকে গালি দিচ্ছেন। সবাইকে সাধুবাদ এবং স্বাগত জানাচ্ছি আমার সাদাসিধি কথার নতুন পর্বে। খুবই ট্রেন্ডি টপিক এবং এই টপিক নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছেন। আমি মনে করছি যে এই টপিকের রিলেটেড কিছু বিষয় নিয়ে কথা বলা উচিত। প্রসঙ্গ তাজু ভাই ইস্যুটা নিয়ে এমন হয়েছে যে নতুন কিছু পেলেই, এবং যদি তার চেহারা একটু আমরা যেই অর্থে চকলেট বয় বা হিরোইজম বা স্মার্টনেস বলি, সে তা থেকে একটু বিচ্যুত ঘটলে তাদেরকে নিয়ে আমরা একটু হাসাহাসি করতে ভালোবাসি। তাজু ভাই ম্যাটেরিয়ালটা ঠিক সেইভাবেই উঠে এসছে আমাদের আরবান এরিয়াতে। আপনারা হয়তো আমার কথা শুনলে কিছুটা অন্যরকম ভাবতে পারেন যে এটা আবার কেমন কথা, কিন্তু ইহাই সত্য। এখন তাজু ভাই ইস্যু কথা বলার আগে আমি একটু আপনাদের একটু বলতে চাই যে বেশ ক বছর আগে বলতে প্রায় 15-16 বছর হয়ে গেল, রেডিও টুডেতে গ্রিন রুম নামে আমি একটি অনুষ্ঠান করতাম। এই গল্পটা একটু প্রাসঙ্গিক বলে আমি একটু বলছি আপনাদের। গ্রিন রুম নামে অনুষ্ঠান করতাম এবং রেডিও টুডের যিনি কর্ণধার, তাদের বঙ্গজ ফ্যাক্টরি অর্থাৎ বঙ্গজ ব্র্যান্ড চয়েস এবং আরও কিছু কোম্পানি রয়েছে, এবং তিনি আমাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন, প্রশ্রয় দিতেন, এবং সেই অর্থে আমি সেই ভালোবাসার আবদারেই আমি প্রথম কোনো রেডিও শো শুরু করি। দুপুরবেলা একটা স্লটে সেটা আমার উপস্থাপনায় পরিচালিত হতো এবং খুবই ভিড় ভাট্টা ঠেলে আমি সেই বনানী অফিসে যেতাম। তখন প্রচুর মানুষ রেডিও শুনতেন এবং শুনতেন শুধু না, ফলো করতেন, এবং আমি খুব নন পপুলার স্লটে অনুষ্ঠান করেও প্রচুর রেসপন্স পেয়েছি। অনুষ্ঠানটার নাম ছিল গ্রিন রুম। সেই অনুষ্ঠানটি করবার সময় যেহেতু দুপুরবেলা এবং অফিসের অনেকেই থাকতেন, ইভেন সেই রেডিও টুডের কর্ণধার তিনিও থাকতেন, তার টেবিলে বসে অনেক রকম আলাপ আলোচনা হতো, মাঝে মাঝে তিনি ডাকতেন বা কথা হতো। সেখানে তিনি বলছিলেন যে তানভীর ভাই, আমরা একটা কমিউনিটি রেডিও বিল্ড আপ করতে চাই, কারণ আগামী 10 বছর পরে দেখবেন যে এই কমিউনিটি জার্নালিজম, এই কমিউনিকেশনটা প্রচুর পপুলার হয়েছে এবং এটি অনেক ক্ষেত্রে ভাস্ট মিডিয়া অর্থাৎ বড় বড় মিডিয়ার চাইতেও বেশি শক্তিশালী হয়ে গেছে। দেখেন, আজকের যুগে কিন্তু আমরা প্রায় সময় বলি, এর আগেও আমি বলেছি আমার কথায় কিংবা আমার একাধিক লেখায় লিখেছি যে ফ্রিল্যান্স জার্নালিজম অর্থাৎ মুক্ত সাংবাদিকতা কোনো আটকে রাখা বা হাউস ভিত্তিক হতে পারে না। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ, সেখানে আপনি কোনো কিছু নিয়ে কথা বলবে আপনি কোন হাউসের ভাই, মানে হাউসটা তার কাছে বড়, এবং সালাম ঠুকবে বা একটু সমাদরের চোখ দিয়ে তাকে দেখবে সেই হাউসের নামের বরাত দিয়ে। কিন্তু পৃথিবীর মানে উন্নত দেশগুলো কথা বলছি, উন্নত দেশে কোথাও জার্নালিজমটা মূলত হাউস ভিত্তিক হয় না। যারা খুব সাহসী, দূরদর্শী এবং খুব দুর্দান্ত তুখোড় জার্নালিস্ট, তারা ফ্রিল্যান্স কাজ করে এবং কাজ করতে ভালোবাসে। কন্ট্রাকচুয়াল কেমন? যেমন একটা প্রজেক্ট নিল, যে প্রজেক্ট ধরা যাক যে সারা ওয়ার্ল্ডের এই এয়ারক্রাফট নিয়ে দুর্নীতি কী হবে, এটা নিয়ে তার 10টা দেশ ঘুরতে হবে, বিভিন্ন সংস্থার সাথে আলাপ করতে হবে, ছদ্মবেশ ধারণ করতে হবে, 6 মাস 7 মাস এখানে ওখানে ঘুরে বেড়াতে হবে, মানুষের ভেতরে ঢুকতে হবে। তার একটা বাজেট থাকে যে ঠিক আছে, এই বাজেট হচ্ছে 40 লাখ বা 50 লাখ টাকা। এই 50 লাখ টাকার ফ্রিল্যান্সিং একটা প্রজেক্ট তৈরি করা হয় এবং সেখান থেকে সেই প্রজেক্টটা ডিল হয়, স্পন্সর হয়, কিংবা সেই হাউসটা সেটা কিনে নেয়। শুনতে অনেক ভারী বা অবাস্তব মনে হলেও আমাদের প্রেক্ষিতে এই 50 লাখ টাকার বড় প্রজেক্ট, কিন্তু প্রচুর পরিমাণে ছোটোখাটো প্রজেক্টের ফ্রিল্যান্স জার্নালিস্টরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন আমি এই প্রসঙ্গে কেন কথা বলছি?
বা ওই কমিউনিটি রেডিওর কথা কেন বললাম? রেডিও টুডের মালিক অর্থাৎ কর্ণধার তিনি বলছিলেন যে কমিউনিটি রেডিও যখন আমরা এক করতে পারবো, অর্থাৎ রেডিও টুডের প্ল্যান ছিল যে অন্তত সমস্ত ইউনিয়ন তো সম্ভব না, সমস্ত উপজেলাও সম্ভব না, জেলা ভিত্তিক, জেলাতে অন্তত একটা জেলায় অন্তত কয়েকটা মূল পয়েন্টে বা খুব ঘনবসতি পয়েন্টে যদি কমিউনিটি রেডিও বিল্ড আপ করা যায়, তাহলে এই যুথবদ্ধ কমিউনিকেশনটা খুব কাজে দেবে এবং ব্যবসায়িকভাবে, ব্যবসায়ীরা তো ব্যবসাটাই চিন্তা করে, ব্যবসায়িকভাবে এবং চিন্তা করা উচিত, নাহলে তো এই বিজনেসটা বা এই উদ্যোগটা রান করবে না। তো ব্যবসায়িকভাবে খুব দুর্দান্ত সফল হবে। আমার কাছে মনে হচ্ছিল, তখন আমি অতটা কেয়ার করিনি, যে মনে হচ্ছিল যে এটা কি সম্ভব, মানে ঢাকার বাইরে, মূলত আমরা মফস্বল থেকে যারা আসি ঢাকায়, মানে চিন্তাই করে রাখি যে ঢাকার বাইরে কীভাবে, ঢাকার বাইরে সাংবাদিকদের কোনো রকম মানে দাম দর আছে কিনা, মানে তারা তো আসলে এক্সিস্টই করে না। এখানে আরও একটা গল্প বলি আমি আপনাদের। বললাম না তাজু ভাই সম্পর্কিত গল্পে, তাজু ভাইয়ের এই ভাইরাল হওয়া নিয়ে আমার কাছে এই বিষয়গুলো মাথার ভেতরে খেলছে, যে এই বিষয়গুলো আপনাদের সামনে বলি। একটা লেখাও লিখেছি, আপনাদের সামনে একটু বলি, 2-4 জন যারা শুনবেন তারা বুঝতে পারবেন যে আমি কেন কোন প্রেক্ষিতে এই কথাটা বলছি। আজ থেকে প্রায় না 30 বছর আগে, 30 বছর হয়ে গেছে, 28-29 বছর আগে ভোরের কাগজ পাঠক ফোরামের সভাপতি হিসেবে আমি একটা সংগঠন দাঁড় করি ঈশ্বরদীতে সংগঠন দাঁড় করায় এবং সেখানে কমিটি রেডি করা হয়। কমিটিতে আমরা কোনো মেয়ে সদস্য পাচ্ছিলাম না, বিভিন্ন ফ্রেন্ডের বোন টোন এদের কাছে আমরা গেলাম, অ্যাপ্রোচ করলাম, তারা কোনোভাবেই রাজি না, এসব তো খারাপ জিনিস, না 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 নষ্ট হয়ে যাবে, পড়াশোনা হবে না ইত্যাদি। কিন্তু এটা মূলত শিল্প সাহিত্য চর্চার পাঠক ফোরাম ছিল। সারা বাংলাদেশের বাইরে জেলা উপজেলায় কমিটি তৈরি করতে মানে উদ্যোগ নিতেন পাঠক ফোরামের স্রষ্টা এবং আমার গুরু, সাংবাদিকতা যার হাত ধরে আমার শুরু, সেই সঞ্জীব চৌধুরী, অর্থাৎ দল ছুটের কি আমাকে দিয়েছিল বঙ্গোপসাগর, বা তুমি আমার 52 তাস, বা আমি তোমাকেই বলে দেবো, এইসব বিখ্যাত কালজয়ী গানের সুরকার, গীতিকার এবং কণ্ঠশিল্পী তো বটেই। তো সঞ্জীবদার সাথে আমার ফোন আলাপ, এবং তারপরে আমি বলি তখন আমি ঢাকায় আসিনি, কিন্তু পাঠক ফোরাম আমি করে ফেলেছি। সেই পাঠক ফোরামের যখন ফাইনাল কমিটি পরিচিতি আমরা একটা অনুষ্ঠান করলাম, সেই অনুষ্ঠানে এমপি আসবেন এবং গণ্যমান্য মানুষজন আসবেন, তো আমরা মিডিয়া কাভারেজ লাগবে, সুতরাং আমরা সেখানে বেশ কয়েকটা বড় বড় পত্রিকার সাংবাদিকদের কাছে গেলাম এবং তখনকার শীর্ষস্থানীয়, আমি নাম বলছি না, শীর্ষস্থানীয় একজন পত্রিকার সাংবাদিক বললেন যে তোমরা বৈকালী মিষ্টির দোকানে দেখা করো। বৈকালী ঈশ্বরদীর খুব বিখ্যাত মিষ্টির দোকান। তো আমরা কয়েকজন গেলাম, তো আমরা বললাম যে এরকম আমরা কমিটি সাজাইছি, এরকম মেবি ওটা 15 জনের মানে বেজোড় সংখ্যার কমিটি হতে হয়তো 15 জনের একটা কমিটি ছিল, 15 কি 13 এরকম, খুব বেশি মানুষজন পায়নি। আমি সাধারণ সম্পাদক, কামরুজ্জামান মাসুম, ও এখন এটিএন বাংলায় আছে, ও হচ্ছে সভাপতি। আমার এই মানে ব্রেন চাইল্ড আমি, আমার বন্ধু মানুষ এবং খুবই মেধাবী একজন ছেলে কামরুজ্জামান মাসুম। তো আমরা কয়েকজন বসলাম এবং বসার পর সেই লোকটি আলাদাভাবে আমাকে পরদিন আবার ডাকে বললো যে তোমাদের প্ল্যান শুনলাম, কিন্তু তোমরা আসলে কাঁচা এখনও বুঝতে পারো না, বুঝতে শেখো নাই, এমপি সাহেব তো আসবে না, বা কাভারেজ না পাইলে তো এমপি পরে টাকা দিবে না, মানে টাকার যে প্রতিশ্রুতি পাবা না। আমাদের আসলে এসব কোনো কিছু খেয়াল নাই, মানে আমরা চাচ্ছি যে সব, যদিও ভোরের কাগজের একটা অনুষ্ঠান, কিন্তু যেহেতু কালচারাল অনুষ্ঠান হবে, আমরা একটা কমিটি দাঁড় করাবো, এই কমিটির উদ্যোগ এবং আমরা কিছু সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করব, সামাজিক কিছু কাজকর্ম করব, সুতরাং এটাতেও নিশ্চয়ই অন্যান্য টিভি চ্যানেল, তখন 21 টিভি ছিল, টেরিস্টোরিয়াল ছিল, এবং পত্রিকায় যদি ছবি ছাপা হয় নিজের তো আনন্দ লাগবেই। তো তখন আমি বুঝি না আর কি তার কথা। তো কথা সারমর্ম শেষে বললো যে তুমি এক কাজ করো, 1,003 টাকা খরচ করো। 3,000 টাকা আসলে তখন আমাদের কাছে অনেক, কারণ পুরো অনুষ্ঠানের বাজেট আমরা ঠিক মানে প্ল্যান করেছিলাম, অডিটোরিয়াম ভাড়া, সাউন্ড, কিছু চা সিঙ্গারা, এসব বিল আর সব নিজের গা গতরে খেটে সব মিলায় মেবি 14,000 টাকার মতো, 13 কি 14,000 টাকার মতো। তো তার ভেতরে আমরা 8-9 হাজার টাকা তুলতে পারছিলাম, বাকিটা ধার দিন মিলায় আমরা একটা কোনো রকম দাঁড় করাইছি, মানে অনুষ্ঠানটা করতে পারবো এইরকম। তো তার মধ্যে 3,000 টাকা যদি একজন সাংবাদিক চায় ফেলে, আমি তো আকাশ ভেঙে পড়লো। তো আমি বললাম যে ভাইয়া আপনার তো এটাই কাজ, আপনি কেন আবার টাকা চাচ্ছেন? আপনার তো কাজই, আপনার তো এটা নিউজ হবে। আমাদের তো সরল মন, আমাকে ডাকছে আলাদা, যেহেতু বুঝছে যে এই সংগঠনটা সাধারণ সম্পাদক মেইন ম্যান। সো আমি খুব বিরক্ত হয়ে বললাম, ভাই এটা তো আপনার সাপোর্ট চাচ্ছি, আপনি আরও বলবেন। সো এটা কীভাবে, আমরা 3,000 টাকা কই পাবো বলেন, আমরা এরকম ধার দেনার নিয়ে আসছি। তো হাসি উড়ে দিচ্ছে যে তোমাদের সব খামখেয়ালি এগুলো গেল না, মানে নষ্ট হয়ে যাচ্ছ।
তো তখন ভাবলাম যে তুই শালা মানে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, তুই নিজে ঘুষ চাচ্ছিস, মানে নিজে দুর্নীতিগ্রস্ত এবং কোনো কারণ ছাড়া টাকা চাচ্ছিস, আবার আমাদের উৎস নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সমাজ, ওই যে বললাম না ফ্রিল্যান্সিং আর এই যে হাউস ভিত্তিক, কারণ অনেক বড় পত্রিকার সাংবাদিক এবং তার একটা প্রভাব আছে, তো বিরক্ত হয়ে আমি চলে আসলাম যে না। এরপরে প্রায় মাসখানেক পরে আমাদের মূল অনুষ্ঠান ছিল, আমাদের গোছগাছ করছিলাম। তো এরপরে এই পুরো মাসটা আমাদের অনুষ্ঠান যাতে না হয় এবং এলাকার এমপি যাতে না আসে ইত্যাদি নানান রকমভাবে সে চেষ্টা করলো, মানে বদমাইশটা। আমার গালি আসছে কিন্তু কমিটি গাইডলাইনের জন্য গালি দিতে পারছিলাম। সো এখনও মনে আছে, মানে এত মেজাজ খারাপ হয়েছিল এবং খুব টিটকারি তাচ্ছিল্য সুরে বলছিল এমপি তো প্রশ্নে আসে না, আসবেই না তোমার অনুষ্ঠানে। তো হাউস ভিত্তিক সাংবাদিকতার এই দূরত্ব কিন্তু বাংলাদেশে এখনও বিরাজমান। সারা পৃথিবীতে এর নজির খুব কম পাবেন, মানে যারা উন্নত হয় কিন্তু সাংবাদিকতার স্তম্ভ যখন শক্ত হয়। তাজু ভাই একটা সিগনেচার, যেখানে তার এলাকায় কোনো সাংবাদিক নাই। কেন নাই বলেন তো? কারণ খুবই দরিদ্র এলাকা, ওইখানে ওই স্থানীয় সাংবাদিক হাউস ভিত্তিক ব্যবসাটা করতে পারবে না, খুব বেশি ব্যবসা হবে না এবং সেজন্য আগ্রহী না অনেকেই। তাজু ভাই সেই মানুষটা, যে মানুষটা নিজে থেকে নেমে পড়েছে, খেয়ালে বেখেয়ালে পড়াশোনার যতটুকু জানে সে শুরু করে দিয়েছে, সেটা কোনো না কোনোভাবে ভাইরাল হয়েছে। আমি মনে করি এসব উদ্যোগ একটা ঐশ্বরিক ব্যাপার থাকে, সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ থাকে যে না তুমি একটা ভালো কাজ করছো, ছড়াই দিই। অনেক রকম কিছু ভাইরাল হয়, তো আমাদের হিরো আলমের বেসুরো গানও তো ভাইরাল হয়েছে। এই অমুক তমুকের, মানে আমি নাম তুলতে চাই না, ফিতা কাটার কোম্পানি কিছু কেউ বাইরে থেকে আসা আজে বাজে কন্টেন্ট বানায়, সেগুলো তো ভাইরাল হয়। কিন্তু তাজু ভাই ভাইরাল হয়েছে আমাদের সাংবাদিকতার ফেইলুরের কারণে। এখন আমাকে গালিগালাজ করতে পারেন, কিন্তু এটা ধ্রুব সত্য। এখন এটাকে নিয়ে যথেচ্ছাচার হচ্ছে, তার বাড়ি করা নিয়ে দেখলাম গান তৈরি হচ্ছে, মানে এগুলো অতিশয় আচরণ আমাদের পুরনো অভ্যাস। আপনাদের মনে আছে যে আইসিসি ক্রিকেটের বিজয়ের পরে তাদেরকে বাড়ি গাড়ি সোনা গানা মানে সব কিছু দিয়ে তাদের ডিটেলড করে দেওয়া হলো। আমাদের একটা রিয়েলিটি শো চলছিল বাংলাদেশে, যেটা প্রথম রিয়েলিটি শো, সেটার প্রথম গালা রাউন্ডের যারা হয়েছিলেন তাদের আমেরিকা যাওয়ার পর এত সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেয়েছিল, তাদের অর্ধেক প্রতিযোগীর গানের ক্যারিয়ারই দাঁড়ায়নি। সো আমরা একটু অতি প্রতিক্রিয়াশীল বরাবরই। সো তাজু ভাই আমাদের সেই জায়গায় একটা আঘাত হেনেছিল বলবো, কারণ এই তাজু ভাই কেসটা কোন দিকে যাবে, কোন জায়গায় দাঁড়াবে আমরা জানি না। কারণ প্রাতিষ্ঠানিকভাবে আমাদের দেখেন, আমরা সাংবাদিকতা ফ্যাকাল্টিতে, যা অর্থাৎ জার্নালিজম ফ্যাকাল্টিতে অনেকগুলো ভার্সিটিতে পড়ানো হয়, কিন্তু তারা দিন শেষে পাশ করে অন্য পিআর এজেন্সি বা কর্পোরেট এজেন্সির অন্য সাবজেক্টের চাকরি খোঁজে বা চাকরিতে অংশগ্রহণ করে, কারণ মূল সাংবাদিকতার জায়গায় হারিয়ে গেছে। আর সেই ছেলেটা যে ফ্রিল্যান্সিং জার্নালিজম করবে সেটার আর সাহস পায় না। তখন দেখে যে টিকটক বা নাচনেওয়ালি কিংবা গ্রামের দেখবেন স্বল্প বসনা একটা মহিলা বা একদল ভাবি গোষ্ঠী, আমি দেখেছি বলে বলছি, তারা বেগুন ভর্তা, মাছ ভর্তা ইত্যাদি রান্নাবান্না করছে এবং খুবই মিড ক্লোজ শটে সেটা দেয়া হচ্ছে। এবং এটা কলকাতাতেও প্রচুর, সেগুলো মিলিয়ন না, মানে 25 মিলিয়ন 20 মিলিয়নের নিচে না, আমি তাদের পেজ দেখে অবাক। তো এই বিকৃত এবং খুবই অস্বাস্থ্যকর এবং খুবই মানে মেধাহীন কন্টেন্টের চর্চায় তাজু ভাইদের এসব কন্টেন্ট কালে ভদ্রে উঠে আসে। তাজু ভাই সেই সিম্বল অফ জার্নালিজম। এখন এটাকে আপনি সহি বলবেন, সহি কোন অর্থে বলবেন? সহি বলার তো রাইট আপনি রাখি না, বা এটা সহি কিনা সেটাও আপনি এখনও জানেন না। সুতরাং এই জায়গায় আমাদের একটা ডিলেমা আছে। তাই সেই জায়গায় তাজু ভাই এই ম্যাটার বা এই ম্যাটেরিয়ালটা আমাদের অনেক কিছুর বোধোদয় বা বোধ জাগরণের, এটা আপনি যেভাবেই দেখেন না কেন, এবং এটাকে আপনি খুব ভুলভাবে অপব্যাখ্যা দিতে পারেন বা বলতে পারেন যে সাংবাদিকতা কি এত মেধাহীনতার চর্চা কিনা। কিন্তু কমিউনিটি জার্নালিজমের আসল চর্চাটা যদি হতো, তাহলে তাজু ভাইরা একটা বেসিক ট্রেনিং নিয়ে, বেসিক শিক্ষা নিয়ে এগুলো শুরু করতে পারতেন। কিন্তু আফসোস, বাংলাদেশে সাংবাদিকতায় এত দুর্নীতিগ্রস্ত মোড়ল সাংবাদিকতা তৈরি হয়েছে, সেটির আমরা অনেক উদাহরণ পেয়েছি। এবং রাজা রানী বা রাষ্ট্রপ্রধানদের সামনে যে পরিমাণ তেলের ডিব্বা এবং হাত কচলিয়ে তার প্রশংসা করতে আমরা দেখেছি, সেই দেখা সাংবাদিকতা আর তাজু ভাইদের সাংবাদিকতা বা ফ্রিল্যান্স জার্নালিজমের যে উদাহরণগুলো বললাম, এটা আকাশ পাতাল তফাৎ। এবং সেইখানে আসলে আমরা প্রত্যাশার জায়গা তেমন রাখতে পারি না। আমরা আশা
তৈরি করতে পারি, কিন্তু আশা ভাঙার অনেকগুলো কারণ রয়েছে। আমরা আজও কোনো টকশোতে কোনো ভালো বক্তা কথা বললে বলি যে সাংবাদিক কেন উচ্চারণ করা হয়েছে তার নামের পেছনে, সে কি কোনো হাউজের? কিন্তু এর চাইতে মূর্খতা আর কিছু হতে পারে না। সাংবাদিকতা হচ্ছে আপনার বেসিক যে তৃতীয় নয়ন, সেটি কাজ করছে এবং সেটির প্রয়োগ করছেন। সেটা আপনার সোশ্যাল মিডিয়া এখন রয়েছে, সেটা আপনি বিভিন্ন পত্রিকায় ফ্রিল্যান্স লিখতে পারেন এবং সেটি নানানভাবে আপনি উপস্থাপন করতে পারেন। প্রতিষ্ঠান কখনো সাংবাদিক তৈরি করতে পারে না, সাংবাদিকরা প্রতিষ্ঠানকে ডিলাইট করে। কারণ চাকরি চলে গেলে তাকে সাংবাদিক বলা যাবে না। এই প্রসঙ্গ যারা তোলেন তাদের চাইতে মূর্খ আর কেউ হতে পারে না। আমার সাথে এই বিষয়ে তর্ক করতে পারেন বা বলতে পারেন নানান কিছু, কিন্তু এটাই সত্য, এটাই বেসিক। আমি দীর্ঘদিন ধরে, আমি প্রায় গত 13 ইয়ার্সের বেশি সময় ধরে চেয়েছি মুক্ত সাংবাদিকতা করতে, এবং বাংলাদেশে প্রথম, আমি বড়াই করে না, প্রথম আলাদা ইন্টারভিউ যে ভিজুয়াল করে দেখাতে হবে, আলাদা নিউজ কন্টেন্ট তৈরি করতে হবে, ইউটিউবে ছোট ছোট করে, আজ থেকে প্রায় 14 বছর আগে ইউটিউবে পোস্ট করে প্রথম এই ভিজুয়াল সাংবাদিকতা শুরু করি আমার প্ল্যাটফর্মে। তখন অনেকে হাসাহাসি করতো, কেন এসব আবার কি ফাজলামি। আমি তখন আসলে মনিটাইজ এগুলো কিছু জানতাম না। ভিজুয়াল একটা ইউটিউবে রাখা যায়, তো ভাবলাম আমি কি করব। তো আমি তো তখন সাংবাদিকতা বা লেখালেখি করি, সুতরাং এই কাজগুলো ছোট ছোট করে যেভাবে পারতাম মোবাইলে আপলোড করে রাখতাম। তখন হাসাহাসির বিষয়গুলো আজ প্রাতিষ্ঠানিকভাবে এমন একটা বিশাল প্ল্যাটফর্মে তৈরি হয়েছে যেখান থেকে মানুষ বের হতে চাচ্ছে না, মনে হচ্ছে এর সাথে আরও কিছু যোগ করি। তাই এই বিষয়গুলো কোনোভাবে আমাদের গোছানো একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় নাই, এবং না দাঁড়ানোর কারণে আজকে তাজু ভাই, অমুক জায়গায় হয়তো সাজু ভাই তৈরি হবে, অমুক জায়গায় হয়তো রাজু ভাই তৈরি হবে। এরকম ভাইয়েরা অন্যান্য কন্টেন্টে আগ্রহী না হয়ে, ওই যে বললাম যে লেম রান্নাবান্নার অশ্লীল কদার্যভাবে দেখিয়ে নানান কিছু উপস্থাপন, এর বাইরে সুন্দরভাবে যে কন্টেন্ট নির্মাণ করা যায় সেটি খানিকটা মেধাহীনভাবে চর্চা করলেও সেই সোসাইটির যখন উন্নয়ন হয় তখন তাকে আপনি সাপোর্ট দিতে চাইছেন না, বলে ফেলছেন যে এই ও তো সাংবাদিক না। আবার তাজু ভাই সে নিজেও বলছেন যে আমি ভাই সাংবাদিক না। বলছে কেন জানেন? বড় প্রাতিষ্ঠানিক সাংবাদিকতার ভয়ে। যেই দানব আমরা তৈরি করে ফেলেছি যে অমুক প্রতিষ্ঠানের সাংবাদিক মানে বিশাল একটা সে হেনা তেনা, তার কথায় অনেক কিছু নড়ে চড়ে বসে, এবং সে নড়ে চড়ে বসার ভয় থেকে সে ভয়ের ভাতা নেয়, এবং সেই ভয়ের ভাতাযুক্ত সাংবাদিক বাংলাদেশে এখন অগণিত। ঢাকা শহরে তারা বড় বড় ফ্ল্যাট, গাড়ি, বাড়ি এবং সরকারি নানান রকম সুবিধা নেয়। সেই সুবিধার যোগ হয় জমি জমা, দুর্নীতি। সেই দুর্নীতিগ্রস্ততার নানান রকম কাস্টমাইজ বিচারও আমরা দেখি। কাস্টমাইজ এই অর্থে বললাম যে সব দুর্নীতিগ্রস্তদের আবার বিচার হয় না, এরা আবার নানান রকম খোলস বদলে নানান পর্যায়ে চলে আসে। সো এই সব ডিলেমার কারণে আপনি একটা সরল সাংবাদিকতা, তাজু ভাই যে সরল সাংবাদিকতা উপস্থাপন করলেন, তার আপনার ভালো লাগছে না। কারণ ও আপনার মতো ভালো জামা কাপড় পরে না, ওর চেহারা আপনার চাইতে অনেক খারাপ, মানে সেই অর্থে খারাপ, মানে বেটে খাটো কেমন জানি লাগে, নাভির অনেক উপরে প্যান্ট পরে, প্যান্ট ঠিকঠাক মতো মানে শহরে ব্যাপারটা হয় না, শিক্ষা দীক্ষায় উন্নত না, এবং তার নিজস্ব কাজকর্মে কিছুটা সার্কাজের মধ্যে পেয়েছেন। এই সব মিলাই আপনি ফ্রিল্যান্সিং যে সাংবাদিকতা, কমিউনিটি যে জার্নালিজম, এটাকে আপনি প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে পারেন নাই, সেই দায় নিয়ে কথা বলছেন না, তাজ ভাইকে গালি দিচ্ছেন যে ছি, এটা সাংবাদিকতা হলো এই উদ্ধত মুক্তম। এই হচ্ছে বেসিক। আমার কাছে মনে হলো যে এই সময় এই টপিকে কথাটা বলে রাখা খুব জরুরি। আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু এই কথাগুলো নিগুড় সত্য, বাস্তবিক এবং প্রাসঙ্গিক। সবাই ভালো থাকবেন, মতামত জানাবেন। আমাকে গালি দিলে অসুবিধা নাই, কিন্তু সাংবাদিকতার যে স্খলন দীর্ঘকাল, গত 15-16 তারও আগে কয়েক বছর ধরে হয়ে যে একদম নিপতিত, সেই জায়গা থেকে আসলে আমাদের সাংবাদিকতা বা একদম কোর লেভেলে গ্রামগঞ্জের সাংবাদিকতা কতটুকু কোন পর্যায়ে ঠিকঠাক চলছে তা বড় একটা প্রশ্ন। আপনারাই জানবেন সেই উন্নয়ন হলে। আর সাংবাদিকতা তৃতীয় উন্নয়নের সরল এবং সত্য চোখ যতদিন সত্যনিষ্ঠ না হবে ততদিন সমাজ রাষ্ট্র বদলাবে না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। কথা হবে নানান বিষয়ে, সাদাসিধে কথার সঙ্গে আপনারা থাকেন, যতজন মানুষ দেখেন আমার কাছে সেটাই খুবই প্রাপ্য মনে হয় যে কজন মানুষ তো দেখছেন বা এই কথাগুলো তো রয়ে যাচ্ছে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকি, ভালো রাখি আপনার আমার পাশের মানুষটিকে।